শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। একে একে কোণঠাসা হচ্ছে পুতিন বাহিনী। জানিয়ে দেব চলতি বছরেই বৈঠকে বসতে পারেন ট্রাম্প এবং কিম জং উন। অন্যদিকে রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে আরও 91 ফিলিস্তিনি। এরপরে জানিয়ে দেব উত্তর কোরিয়ার কাছে 2 টন ইউরেনিয়াম আছে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো রাষ্ট্রগুলোতে আক্রমণের কোনো ইচ্ছাই নেই জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্র চুক্তি বাতিল করল এবার স্পেন। গাজার বর্তমান মানবিক সংকট এবং হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে আরও একটি অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদন থেকে বলা হচ্ছে, বাতিল হওয়া এই চুক্তির মোট মূল্য ছিল 207 মিলিয়ন ইউরো। এটি এ ধরনের তৃতীয় বড় অস্ত্র চুক্তি বাতিলের ঘটনা। এর আগে চলতি মাসের শুরুতে মাদ্রিদ প্রায় 700 মিলিয়ন ইউরো মূল্যের ইসরায়েলি রকেট লঞ্চার ক্রয় সংক্রান্ত চুক্তি বাতিল করেছিল। স্পেন সরকার জানিয়েছে, এসব পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র চুক্তি নিষিদ্ধকরণের সাথে বিস্তৃত নীতির অংশ। লক্ষ্য হল গাজার পরিস্থিতির কারণে মানবিক লঙ্ঘনের সঙ্গে যুক্ত দেশগুলোর উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যে নতুন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে স্পেন আরও কঠোর হবে এবং এর পদক্ষেপ নেবে। এর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি নিষিদ্ধকরণ আইনকে আরও বেশি শক্তিশালী করা এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো অস্ত্র চুক্তি অন্তর্ভুক্ত না করা। 9 সেপ্টেম্বর স্পেন সরকার 287.5 মিলিয়ন ইউরো মূল্যের আরেকটি চুক্তি বাতিল করেছে। চুক্তি অনুযায়ী 168টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার স্পেনে ইসরায়েলের লাইসেন্সের অধীনে উৎপাদন করা হতো। এই ধরনের পদক্ষেপগুলো স্পেনের নীতিকে আরও দৃঢ় করেছে এবং ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়ক করেছে। গত মঙ্গলবার মন্ত্রিসভা সব ধরনের প্রতিরক্ষা সামগ্রী এবং প্রযুক্তি ও পণ্যের ইসরায়েল সম্পর্কিত আমদানি রপ্তানি স্থগিত রেখে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা অনুমোদিত হয়। অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভাবনী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, যা ইসরায়েলের উপর ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্লেষকরা বলেছেন, স্পেনের এই পদক্ষেপ গাজায় মানবিক সংকটের দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর একটি দৃঢ় ও সুস্পষ্ট বার্তা বহন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু একটি প্রতিরক্ষা নীতির পরিবর্তন নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা ও সংঘাত নিয়ন্ত্রণে স্পেনের কূটনৈতিক ভূমিকার শক্তিশালী প্রমাণ। এদিকে চলতি বছরেই বৈঠকে বসতে পারেন কিম এবং ট্রাম্প। চলতি বছরেই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবছর দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠেয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 2019 সালের পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের শীর্ষ বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানপোড়েন আরও জটিল হয়েছে। এরপর থেকে উত্তর কোরিয়া বারবার নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে আসছে। তবে কিম সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সংলাপ শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিউ ইয়র্ককে বলেছেন, অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া এপেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে। দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ট্রাম্পের যোগদানের কথা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা অবশ্য ট্রাম্প কিমের সম্ভাব্য বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 91 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 91 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন 45 জন। ইসরায়েলি বাহিনী তাদের ব্যাপকভাবে সমালোচিত স্থল আক্রমণ আরও তীব্র করেছে। ইসরায়েলি বাহিনীর মধ্য গাজার এবং দক্ষিণাঞ্চলকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনিদের সেখানে সরে যাওয়ার নির্দেশ দিলেও এসব এলাকায় তারা হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় সরকারি মিডিয়া অফিস ফিলিস্তিনি জনগণকে বিভ্রান্ত করার জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছেন, 11 আগস্ট গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির হওয়ার মধ্যে দিয়ে মধ্য ও দক্ষিণ গাজায় 133টি
হামলায় 1903 জন নিহত হয়েছেন, যা সেই সময়ের মধ্যে গাজা জুড়ে রিপোর্ট করা মোট মৃত্যুর প্রায় 46%। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আরও বলা হয়েছে, দক্ষিণে সরে যেতে বলা সত্ত্বেও বেসামরিক নাগরিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের নিষ্ক্রিয়তা গণহত্যার জন্য সবুজ সংকেত হিসেবে বিবেচিত হবে। মধ্য গাজা থেকে আল জাজিরা জানিয়েছে, শনিবার ভোর থেকে গাজা সিটিতে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে এবং আল শিফা হাসপাতালে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। এদিকে ইসরায়েলি হামলা বৃদ্ধি পাওয়ায় গাজা সিটির কিছু হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটি দখল করার এবং প্রতিদিন আরও বেশি নতুন মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা করেছেন। শনিবার সকালে জর্দান ফিল্ড হাসপাতাল ইসরায়েলি বাহিনীর ভারী বোমাবর্ষণ চালায়। গাজা সিটির অন্যতম প্রধান এই হাসপাতালটি 107 জন রোগী এবং তাদের পুরো কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়। এদিকে উত্তর কোরিয়ার কাছে 2 টন ইউরেনিয়াম আছে বলছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার কাছে প্রায় 2 টন উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে ধারণা করেছে দক্ষিণ কোরিয়া। আজ দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চুং ডং ইয়ং সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সিউল থেকে এএফপি জানিয়েছে, চুং ডং ইয়ং বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো অনুমান করছে যে পিয়ং ইয়ং এর কাছে 90%-এরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা 2000 কেজি পর্যন্ত হতে পারে। তিনি আরও বলেছেন, এমনকি এই মুহূর্তে উত্তর কোরিয়া 4টি কেন্দ্রে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে। ইইউ বা ন্যাটো রাষ্ট্রগুলোতে আক্রমণের কোনো ইচ্ছা নেই বলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলার ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। আজ 28শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এক বক্তব্যে ল্যাভরভ এই কথা বলেছেন। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি ক্রমেই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তিনি ইসরায়েলের সমালোচনা করে বলেন, রাশিয়া 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলা করলেও গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংস হত্যাকাণ্ড সমর্থন করে না। একই সঙ্গে তিনি পশ্চিম তীর দখলের যে পরিকল্পনা তার তীব্র নিন্দা জানিয়েছেন। ল্যাভরভ অভিযোগ করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও আগ্রাসন চালাচ্ছে, যা গোটা অঞ্চলকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, হামাস নির্মূলের মিশনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েল কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপর বিমান হামলা চালাচ্ছে। ইরান প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলোর কূটনৈতিককে নস্যাৎ করেছে। শুক্রবার রাশিয়া ও চীনের নেতৃত্বে শেষ মুহূর্তে দেওয়া প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, এই পদক্ষেপ অবৈধ। নিষেধাজ্ঞাগুলো রোববার রাত 12টা থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। ইউরোপের উত্তেজনা প্রসঙ্গে তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি এখন ক্রমেই সাধারণ হয়ে উঠছে, যেখানে আমাদের ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের উপর হামলা পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট পুতিন বহুবার স্পষ্ট করেছেন, এসব উস্কানি সম্পূর্ণ ভিত্তিহীন। রাশিয়ার আগ্রাসন কখনোই এমন উদ্দেশ্য ছিল না এবং নেইও। তবে আমাদের দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে।